হ্যালো এভরিওয়ান, আমি হুসাইন সুমন। আমার ইউটিউব চ্যানেল লস্ট উইথ পারপাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি আমাদের টরন্টোর অত্যন্ত জনপ্রিয় একজন আবৃত্তিকার, বাংলা সংস্কৃতির একজন বাহক বলা হয়ে যাকে, যিনি বিদেশের মাটিতে এসেও বাংলা সংস্কৃতিকে বুকে ধারণ করে বাংলাকে বিশ্বের বুকে পরিচিতি করানোর জন্য কবিতা আবৃত্তি করে বেড়ান পৃথিবী জুড়ে। আমাদের অত্যন্ত প্রিয় আবৃত্তিকার দিলার নাহার বাবু এবং ফায়েজ নূর ভাইয়ের বাসায়। ওনার বাসার ব্যাকইয়ার্ডে সুন্দর একটা বাগান আছে। ফেসবুকে ওনার বাগানের ছবি দেখে ইন্সপায়ার্ড হয়েছি এবং ইন্সপায়ার্ড হয়েই আজকে আমি এখানে এসেছি। আমি চেষ্টা করব পুরোটা বাগান আপনাদেরকে দেখাতে, সাথে আবৃত্তিকারের কণ্ঠে কিছু আবৃত্তি আপনাদেরকে শোনাতে। সো নেক্সট ফিউ মিনিটস আমাদের সাথেই থাকুন। এবং শেষবারের মতো আবারও বলছি, ইফ ইউ ডোন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ইয়েট, প্লিজ সাবস্ক্রাইব ইট এন্ড প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নেক্সট ভিডিও আপডেট। থ্যাংক ইউ। কি আছে তোমার দেশে? নদী আছে? আছে নাকি ঘর? ঘরের ভিতরে আছে পরাণের নিকটে যে থাকে। উত্তর সিথানে গাছ, সেই গাছে পাখির কুটুর আছে নাকি? পাখিরা কি মানুষের গলা নিয়া ডাকে? যখন জানা নাই তোমারে দেখা পাবো কিনা পাবো না, যখন গাছের তলে এই দেহ দিবে কাল ঘুম, যখন ফুরাইয়া যাবে জীবনের নীল শাড়ি বোনা, তখন কি তারা কয়া দিবে সব আগাম নিগুম? আমার তো ঘর নাই, নদী নাই, দেশ নাই, লোক নাই, আমার বিছানে নাই সোহাগের তাঁতের চাদর। আমার বেড়ায় খালি ইন্দুরের বড় বড় ভোগ, আমার ব্যাবাক ফুল কাফনের ইরানি আতর। তোমার কি সাধ্য আছে নিয়া যাও এইখান থেকে? আমার জীবন নিয়া করো তুমি সাত নরিসিকা। হ্যালো ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল লস্ট উইথ পারপাসের আজকের পর্ব ফুল এবং কবিতায় আপনাদের সবাইকে স্বাগতম। ফুল এবং কবিতা দুটি অদ্ভুত সুন্দর শব্দ। কবিতা আমি ভালোবাসি, পড়ি, এবং ফুল আমার আরেকটা প্রিয় জিনিস, যার জন্য আমি একটা ফুলের বাগান করেছি আমার বাসার পেছনে ব্যাকইয়ার্ডে। তোমরা জানো যে ক্যানাডাতে সামার খুব অল্প সময় থাকে, মাত্র 3 থেকে 4 মাস। সেই অল্প সময়েই বাগানটা তৈরি করতে হয়। আর আমার বাগানে আছে অনেক ফুল, রোজেস, লিলিস, ক্লেমাটিস, পপিস থেকে শুরু করে আরও অনেক। সেই সঙ্গে আছে কিছু ভেজিটেবল এবং কিছু অ্যারোমেটিক হার্বস, যেটা তোমরা ফ্রেশ খেতে পারবে এবং ভীষণ মজার। তাহলে চলো একটু দেখে নিই এক ঝলক আমার বাগানটা। আমার একলা দুপুর থমকে গেছে ফুলের মাঝে এসে, ফুলের গন্ধে আমি কেমন আকুল। আমার একলা দুপুর, বাতাস তুমি কেমন করে ভালোবাসো, যেমন করে ফুলের মাঝে সেই পাখিরা খেলা করে। দেখো আমার ফুলগুলি কি সুন্দর ফুটে উঠেছে। কিন্তু এটা শুরুর গল্পটা বলছি তোমাদের একটু একটু করে। মে মাসে পর্যন্ত আমাদের দেশ ক্যানাডা অনেক ঠান্ডা থাকে। হলুদ ফুল ফুটে উঠেছে। ঠিক মাঝামাঝিতে যখন ঠান্ডা চলে যায় না, তখন আমি কি করি, বাগানে গত বছরে যত আবর্জনা, এই গাছগুলি কিন্তু শুকিয়ে কাঠ হয়ে থাকে তখন, আর অনেক শুকনো ডালপালা থাকে, এগুলি সব পরিষ্কার করি। হ্যাঁ, পরিষ্কার করে করে আমি তখন একটু মাটি আনি, সুন্দর ট্রিপল মিক্স মাটি বা অন্য কোনো মাটি এনে, যেগুলিতে একটু সার দেওয়া থাকে ওইসব মাটি একটু একটু ছিটাই দিই, ছিটাই একটু একটু করে। তারপর প্রতি বছর একটু একটু করে নতুন গাছ লাগাই। কিছু পেরিনিয়াল আছে যেগুলি ফেরত আসে, যেমন এই পেরিনিয়ালটা আবার ফেরত আসছে, এগুলি ফেরত আসছে, ওটা ফেরত আসছে। কিন্তু কিছু আবার মরে যায়, কারণ এত বরফ পড়ে যার চাপে হয়তো মরে যায়। আর প্রতি বছরই আমি এই জন্য নতুন নতুন কিছু অ্যানিমালস লাগাই। এবং এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু একটু করে সবজিও লাগিয়েছি। এটা জুকিনি, এর ফাঁকে একটা জুকিনি দেখতে পাচ্ছ। এই যে গাছটা দেখছো, এটাতে স্প্রিং এর শুরুতে এত সবুজ
যে গ্রিন ছোট ছোট ফুল আসে, ফুল দিয়ে পুরা গাছটা একটা ঝাঁকড়া ফুল দিয়ে ভরে যায়। এগুলি হচ্ছে আমাদের জাপানিজ ম্যাপেল বলে, যেগুলি খুব সুন্দর। এটা আমাদের জবা ফুলগুলো, আমাদের বাংলাদেশে যে খুব সুন্দর জবা ফুটতো, আর কিছুদিন পরে জবা ফুল দিয়ে ভরে যাবে এই জায়গাটা। তারপরে এই ফুল তো দিনের বেলায় ফুটে, সকালে এখন দেখো মরে গেছে কেমন, সকালবেলায় পার্পল একটা কালার আসে, তোমাকে আমি ছবি দেবো, সেটা অদ্ভুত সুন্দর ফুল। আর আমি এখানে একটা মিষ্টি কুমড়া, এই ফাঁকে ফাঁকে আমি আসলে যেন শুধু ফুল গাছ লাগাতাম, কখনোই সবজি লাগাতাম না। এবারে একটা ভিন্নতা এনেছি, কারণ এই কোভিডের কারণে আমি কেন জানি অনেক সবজি লাগিয়েছি। মিষ্টি কুমড়া দেখো কি সুন্দর উঠছে, ফুল ফুটছে মিষ্টি কুমড়া গাছের ফাঁকে ফাঁকে আমি এইসব সবজি লাগিয়েছি, দেখলাম খুব সুন্দর হচ্ছে সবজিগুলা। আর এই যে এত গাছ দেখছো, আমার মনে হয় আমার বাগানের পৃথিবীর সব গাছ এনে লাগাই, কিন্তু থাকে না, ফুলগুলো মরে যায়, প্রতি বছর বরফে চলে যায়। জাপানিজ ম্যাপেল এটা, এই ফুলগুলি আসবে সাদা সাদা, এই ফুলটা কি সুন্দর অরেঞ্জ কালার, এখানে ফুল ফুটবে। অনেকগুলি গাছ আছে যেগুলি ফুল ফুটে চলে গেছে, এটাতে খুব সুন্দর ইয়েলো রোজেস ফুল ফুটতো, আর কিছু আসবে, এটাতে আসবে, এটা যেমন ফুটছে ফুলগুলো, এটা আসে প্রতি বছর পেরিনিয়াল এটা। আর এইটাও, এগুলিও আসে পেরিনিয়াল, এগুলি ঝাউ গাছের মতো পুরোটা ছড়িয়ে যায়, এই ফুলগুলি আসে, রোজেস আসবে। আর এই পাশে দেখো কিছু ঝাউ গাছের মতো আমার আছে, খুব সুন্দর। যেগুলি আমি বছরের শুরুতে শুরু করি, তারপর শেষের দিকে, কারণ জানো এত তাড়াতাড়ি গাছগুলি মরে যায়, তখন খুব কষ্ট লাগে। ফুল আমি বাগানটা করি কেন জানো, বাগানটা এত ভালো লাগে, তুমি বাগানে আসলে তো মুড সুইং করে না। এটা দেখছো, এটা হচ্ছে ইয়েলো রোজেস, এখানে সুন্দর হলুদ রঙের গোলাপ ফুটবে। এটা একটা ঝাউ গাছ, এগুলি অ্যানুয়ালস, প্রতি বছর আমি লাগাই একটু একটু করে। এগুলিতে খুব সুন্দর ফুল আসে, এটা তো অনেক ফুল এসেছিল, সব চলে গেছে। এটাও একটু ঝাউ গাছ, এখানেও ফাঁকে আমি একটু লাউ গাছ আর একটা শসা গাছ লাগিয়েছি। যে এই ফুলগুলি আমি লাগাই প্রতি বছর, এগুলি অ্যানুয়ালস, আর মাঝখানে একটু রোজেস দিয়ে দিই, একটু ছিটাই একটু একটা মানে একটা ঝাঁক বানাতে চেষ্টা করি, যেটা খুব সুন্দর একটা রূপ দেয়। আর এই বাগানে কেন করি জানো, বাগানে আসলে আমার এত ভালো লাগে, মানে মুড সুইং করে না। তখন আমি বাগানে বসি, বাগানে পাখিরা এসে একটু একটু করে খেলা করে, গান গায়, প্রত্যেক দিন কিছু খরগোশ আসে, ওরা খেলা করে। এটা একটা জাপানি ম্যাপেল, এই যে এগুলি হচ্ছে ঝাউ গাছের মতো, অনেকটা ঘাস, লম্বা লম্বা ফুল আসে, এইটাও ফুল আসবে, এগুলি পেরেনিয়ালস, খুব সুন্দর। তো বাগানে প্রতিদিন বুঝছি, সকালে আমি চলে আসি, দুপুরে চলে আসি। গ্রিন হার্বস আছে যেগুলি আমি যখন খাই বা একটু ফ্রেশ তুলে নিয়ে যাই, সাথে সাথে নিয়ে গিয়ে, অনেক সময় তুমি যারা ডায়েট করে তাদের জন্য এই হার্বসটা কিন্তু খুব ভালো। তুমি গ্রিন অ্যাপেলের সঙ্গে এই হার্বসটা মিক্স করে যখন জুস করে খাবে, তুমি অনেক ডায়েট হবে তোমার, সেটা সুন্দর। এগুলিও অ্যানুয়ালস, এগুলি আমি প্রতি বছর লাগাই। এটা পেরেনিয়ালস, এটা আসে, এটাও পেরেনিয়ালস, এটাও আসে। আর এই গাছগুলো তো অনেক সুন্দর ফুল ছিল স্প্রিংয়ে, যে ফুলগুলো এখন ঝরে গেছে, ছোট ছোট আপেল হচ্ছে, দেখতে পেয়েছো। আর এইটা তো সাদা ফুলে পুরো ভরে যায় একদম, মানে অদ্ভুত একটি সাদা সৌন্দর্য চলে আসে। এটাতেও চলে আসে, এটা একটু এই সামারে ফুটবে। আর এই যে আপেল, ছোট ছোট আপেল ধরেছে, এটা তো অদ্ভুত সুন্দর একটা ফুল আসে প্রত্যেকটা স্প্রিংয়ে। আমার বাগানে তুমি সকালে আসবে, দুপুরে বসবে, রাত্রে বসবে, সন্ধ্যায় বসো, যখনই বসো তুমি কিন্তু কখনোই বোর ফিল করবে না। এত একটা মিষ্টি একটা বাতাস, আর পাখিরা গান গায়, বাতাস ছিঁড়ি ছিঁড়ি, তুমি মানে নিজের মনের আনন্দে। আমি কবিতা পড়ি, সকালে একবার কবিতা পড়ি, জোরে চিৎকার দিই, চা খাই, গল্প করি, এত ভালো লাগে, বন্ধুদের সাথে গল্প করি এখান থেকে ফোনে। এইবার যেটা করেছি আমি, যেটা ভিন্নতা এনেছি, আমি এবার কোভিডে সবজি লাগিয়েছি, বুঝছো, দেখো কত মরিচ গাছ লাগিয়েছি, আর আমার মরিচগুলো ধরছে, দেখো কি সুন্দর মরিচ হচ্ছে একটা একটা করে। এটা বোম্বাই মরিচ, আর এটা হচ্ছে টমেটো, অনেক রকম টমেটো এবার আমি লাগিয়েছি। এটা অন্যরকম টমেটো, একটু বড় হচ্ছে, মাত্র হচ্ছে তো। আর এটা হচ্ছে বেগুন গাছ, বেগুনের ফুল, অনেক ফুল এসেছে। এটাও মরিচ গাছ। আর এই পাশে তোমাকে দেখাচ্ছি আমার আরেকটা ছোট্ট বাগান, যেখানে আমি লাগিয়েছি লাল শাক আর বেগুন, তারপর টমেটো, লাল শাক, টমেটো, লাল শাক, টমেটো, মাঝখানে এটা প্রথম আমার এবারের উদ্ভাবন। আর এই পাশে আমি একটা ছোট্ট একটা কোজি একটা বসার জায়গা করেছি, যেখানটা আমি
বিকেলে এসে বসি, গল্প করি, আমার বন্ধুরা এসে গল্প করে, একটু চা খাই, আড্ডা দেয়, গল্প করি। এখানে বসে বসে বিকালটার সময়টা এত ভালো লাগে। জাস্ট লাইক ভেরি ক্লোজ টু মাই হার্ট বাগানটা আমার। কি বলবো, বাগান আছে বলেই বোধহয় বেঁচে আছি আমি। সারাদিন বোধহয় বাগানেই বসে থাকতে পারি। এটা আমার জন্য একটা ভীষণ একটা আনন্দের। আকাশ দেখো, তুমি পুরো আকাশটা দেখতে পারবে। থ্যাংক ইউ বাবু আপা এবং ফাইজনুর ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আমি আসলে একদমই অপ্রস্তুত ছিলাম, আর আপুর ছবিগুলো বেসিক্যালি আমি দেখেছিলাম ফেসবুকে। তো ওখান থেকে আমি আরও কয়েকটা বাড়ি কভার করেছি এরকম। আমার মনে হয়েছে যে আপনাদের এটাও কভার করি। আমি আরও বিভিন্ন সময় এখানে শুটিং হতে দেখেছি। তো শুটিং বাড়িগুলো নর্মালি সুন্দর হয়। সো ওই জায়গা থেকে মনে হচ্ছে যে আমিও আমার ক্যামেরায় কিছু ধরে রাখি আপনাদের কথাবার্তা, কবিতা আবৃত্তি এবং বাগান। সো আমাকে বলেন যে বাগান করার অনুপ্রেরণা কীভাবে আসলো? বাগানটা আসলে আমার ভীষণ একটা নেশা এবং প্যাশন। সো আমি উইন্টারের শেষের দিকে আমি জাস্ট ওয়েট করতে থাকি কবে আমাদের সামার শুরু হবে, কবে আমি বাগান শুরু করব। আমি জানি না, এটা আমার খুব ভালো লাগার একটা বিষয়। আমি প্রত্যেক দিন পরিষ্কার করে, ময়নায় অবশ্য ঘাস কাটে, আর আমি বাগানের একটু পরিষ্কার করে আর পানি দিই, এই জন্য বাগানটা এত সবুজ থাকে। আর আমি সেটাই জিজ্ঞেস করতেছিলাম যে ময়না ভাই আপনাকে কিভাবে? ও শুধু ঘাস কাটে আর কিছু করে না, কঠিন কাজটা করে দেয়। হ্যাঁ, আর বাগানে যত গাছপালা লাগানো, পানি দেওয়া, সবকিছু আমি নিজে নিজে করি একা। আচ্ছা, আর আমি কিন্তু আপনাকে চিনি হচ্ছে প্রথমে উপস্থাপিকা, তারপরে আবৃত্তিকার। কিন্তু আমি বিভিন্ন সময় দেখেছি যে উপস্থাপিকা পরিচয় ছাপিয়ে আপনি আবৃত্তিকার হিসেবেই নিজেকে প্রেজেন্ট করতে বেশি পছন্দ করেন। আবৃত্তির অনুপ্রেরণা কি ময়না ভাই, না ছোটবেলা থেকে? না, এটাও আমি ছোটবেলা থেকেও না। আমি হঠাৎ করে যখন ইউনিভার্সিটি ভর্তি হই, তখন আমার কেন জানি তখন নিজেকে বুঝতে পারলাম যে আমি কবিতা অনেক ভালোবাসি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ফিলসফিতে। তো ওখান থেকে আমি বাসে করে ঢাকা টিএসসিতে যেতাম। ওখান থেকে টিএসসিতে এসে আমি কথা, একটা গ্রুপ ছিল কবিতার, ওদের সাথে যুক্ত হলাম এবং কবিতা পড়তে শুরু করলাম। এবং অনেক জায়গায় পড়লাম, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, আলিয়াস প্রসেস, টিএসসিতে। এসব কবিতা পড়তে পড়তে একটা কবিতার প্রতি ভীষণ একটা নেশা এসে গেল। কিন্তু তারপর অনেকদিন আমার বন্ধ ছিল, আবার কানাডা এসে আবার কিছুদিন থেকে আবার শুরু করেছি এইসব। আচ্ছা, তো আমার আরেকটা কঠিন প্রশ্ন। বাংলাদেশের এই বড় বড় মঞ্চগুলো কাঁপিয়ে আপনি টরন্টোতে এসেও কাঁপাচ্ছেন। আই মিন, টরন্টোর মঞ্চে কিন্তু কবিতা আবৃত্তিতে আপনাকে, আসাদ আঙ্কেলকে আমরা সবাই চিনি, শ্রদ্ধেয় আসাদ চৌধুরী চাচা, উনি তো মানে আমাদের দেশের গর্ব। উনি এখন টরন্টোতে আছেন। সো ওনার পরে কিন্তু আমি আর কোনো কবিতা আবৃত্তিকার দেখি না। উনি তো কবিতা লিখে বিশ্ববিখ্যাত এবং ওনার আবৃত্তি কিন্তু দুর্দান্ত। তারপর কিন্তু এখানে আর কেউ কবিতা আবৃত্তি করে না, নর্মালি সাহস করে করতে চায় না আমার মনে হয়। কারণ কবিতা আবৃত্তিতে একটা কঠিন চর্চার বিষয় আছে, এখানে উচ্চারণ থেকে শুরু করে একটা মানে বিশাল ব্যাপার। কবিতা আবৃত্তি কিন্তু অনেক কঠিন, আমি আজ পর্যন্ত সাহস করিনি। সো এই কঠিন বিষয়টাকে বিদেশের মাটিতে, এখানে আপনি জানেন যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, একটু ভুলভ্রান্তি হলেই কিন্তু মানে বাংলাদেশের সম্মান নিয়ে প্রশ্ন আসবে। সো এই জায়গাটা থেকে আপনি একদম শুদ্ধভাবে আজ পর্যন্ত চর্চা করে যাচ্ছেন, কবিতা চর্চা, আপনার অনুভূতি? আমার ভীষণ ভালো লাগে প্রবাসী মাটিতে যদি আমাদের দেশকে কখনো প্রেজেন্ট করতে পারি। কিন্তু এখানে কিন্তু অনেক আছে, অনেক আবৃত্তি শিল্পী আছে, অনেক অনেক ভালো ভালো আবৃত্তি করে। এবং প্রচুর আমাদের কিন্তু কালচারাল প্রোগ্রাম হয়, বাংলাদেশি প্রোগ্রাম হয়, যেখানে কিন্তু সবাই পার্টিসিপেট করে। তো আমি ওখানে অতি একজন নগণ্য, তুমি অনেক বেশি বড় বেশি বললে আমার জন্য। আর আসাদ চৌধুরী তিনি তো আমাদের একজন, আমাদের পথিকৃৎ, হ্যাঁ পথিকৃৎ, এবং আমাদের গার্জিয়ান সুমন মালিক ভাই আছে, হ্যাঁ আরও অনেকেই আছে, বেশ কয়েকটা গ্রুপও আছে ভালো ভালো এখানে আবৃত্তি করে। তো আমরা কেউ পিছিয়ে নেই না। ভালো লাগে যখন দেশকে, আমাদের দেশের কথাগুলোকে, দেশের গান, দেশের কবিতা এখানে সবার মাঝে বিলিয়ে দিতে পারি। এবং আমাদের বাচ্চারাও সেটা দেখে দেখে শিখছে, সেটাও ভীষণ একটা ভালো লাগার অনুভূতির। আপনার বাচ্চারা তো এখানে বর্ন, রাইট? বাট বাংলায় সুন্দর করে কথা বললো দেখলাম। আর ওরা কি কবিতা পড়ে চেষ্টা করে? না, ওরা একদমই চেষ্টা করতে চায় না বাংলাটা, কিন্তু ইংলিশটা করতে চায়। কিন্তু হয়তো হবে একসময়, কারণ একসময় দেখা গেছে যে ও ঘর বাড়ি একদম ক্লিন করতে চাইতো না, কিন্তু এখন একটু আবার শুরু করেছে। তো আমার মনে হয় একদিন ওরাও করতো না। হ্যাঁ, তো কবিতাও যখন বাংলা এসব পছন্দ করে না, হয়তো কিছুদিন পরে আবার একটা টান, শিকড়ের টানটা আসবে অবশ্যই ওদের, আশা করছি। ময়না ভাই, আপনার নাম তো ফায়েজ নূর, আমরা সবাই ময়না ভাই নামেই চিনি। সো ময়না ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপুর যে এই বাগান করা এবং কবিতা আবৃত্তি করা কিংবা উপস্থাপনা করা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? কবিতা তো সবসময় একটা হলো আবেগের বিষয়,
একটা অন্যরকম মনস্তাত্ত্বিক বিকাশ ঘটায়। সো ওই ক্ষেত্রে যে ফুল যে ফুটে, একটা গাছ লাগালেন আস্তে আস্তে বড় হয়, ফুল ফুটে, কলি আসে, ফুল ফুটে, সেরকমই কবিতা ও খুব পছন্দ করে। কবিতার সাথে আমার মনে গাছেরও কিছু সম্পর্ক আছে। ও প্রচুর এভরি সামারে প্রচুর পয়সা মানে খরচ করে এই ফুল গাছের উপর। আর আমি যেটা করি সেটা হলো বেসিক্যালি জিনিসটাকে সুন্দর রাখার জন্য, যেন ঘাসটা গ্রিন থাকে, আশেপাশের যে সাইডগুলো আছে এগুলা যেন পরিষ্কার থাকে, এগুলা ট্রাই করি। এগুলো হার্ড জব, তার পক্ষে সম্ভব না, এটা আমি বুঝি। যেরকম ট্রিমার চালাইতে হবে, তারপর আপনার মর চালাইতে হবে। আর আমি কিছু ঘাসের উপরে কিছু ট্রিটমেন্ট কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছি, আগে নিজে করতাম, তো ওগুলো দিয়েছি, এখন ওগুলো তারাই করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ফুল এবং কবিতার মধ্যে যে সম্পর্ক, মানে বাগান করা এবং হেল্পিং হ্যান্ডের মধ্যে ঠিক ওরকম একটা সম্পর্ক আছে, একদম ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, ময়না আমাকে কিছুই বলে না, মানে একদম উদার ভাবে সে সব ছেড়ে দেয়। আমিও ইচ্ছা মতো বাগান করি আর বাগানে এনজয় করি। আপনি যেহেতু কবিতা আবৃত্তি করেন, তো বাগানের সাথে কবিতার একটা মানে গভীর নিবিড় একটা সম্পর্ক আছে। সম্পর্কে যে আমি যখন সকালে ভোরে উঠে আসি, এসেই দেখি ঘাসের উপর একটু শিশির, আমি মনে হয় ঘাসের উপর বসে একটু কবিতা পড়লাম, আকাশের দিকে তাকালাম, একটু গলাটাও জোরে জোরে চিৎকার করলাম, গলাও পরিষ্কার হয়। আমার খুবই ভালো লাগছে আজকে কথা বলতে। আমার যদি বেশি সময় থাকতো আমার মনে হয় যে আলোচনাটা আরো দীর্ঘ করা যেত, এবং দীর্ঘ করতে পারলে আমার আরো বেশি ভালো লাগতো। তোমাকে, তোমার ইউটিউব চ্যানেলকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদের আমি অনুরোধ করবো যেন তোমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুবই সুন্দর একটা ভালো একটা চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। আপনারা আমাদের সাথেই থাকবেন, বাবু আপার আবৃত্তি শুনবেন, আমার ব্লগ দেখবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মনে ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, স্পেশালি এখানে এসে প্রায় আমি 2 ঘন্টা যাবত শুটিং করছি, আপনার বাগানে হাঁটছি। আমি আর হয়তো আরো কিছুক্ষণ শুট করব। সবার এক্সেস আছে এখানে এনজয় করার জন্য, এটা এই কারণে মানুষ যেন এনজয় করতে পারে এসে, সেটার জন্য একটু কষ্ট করে, সাময়িক কষ্ট লাগে, বাট পিপল ওয়ান্স দে কামস দে এনজয় ইট, ভালো লাগে। আমারও ভালো লাগে, মাঝে মধ্যে এসে আমি বসে থাকি। আর এই বছর তো আমি বেশি এনজয় করছি, কারণ আমার ব্যবসাও বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। আই এনজয় লাস্ট 20 years এম দ্য ফার্স্ট আমি সামার এনজয় করতেছি। আমার একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ইউটিউব ব্লগ করার জন্য কি কেউ এসেছিল আগে আপনাদের বাড়িতে? না, তুমি প্রথম। আমি প্রথম ইউটিউবার যে আপনাদের বাড়িতে এসেছি ইউটিউবের জন্য ব্লগ করতে। সো আমার এই ইউটিউবের ভিউয়ারদের জন্য কিছু বলতে চান মানে ভাই? ইউটিউব আমি অল ভিউয়ার্সদেরকে বলবো, সুমনের যে প্রোগ্রামগুলো হচ্ছে এটি ক্রিয়েটিভ এই সেন্সে যে সবাই বিভিন্নভাবে গার্ডেনিং করছে। সো এখানে অনেক টেকনোলজি ইউজ করা হয়, কারণ এই দেশটা হলো অনেক ওয়েদারটা হলো ডিফারেন্ট। সো আমার মনে হয় ইউটিউবে যদি সুমনের প্রোগ্রামটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু নলেজ গ্যাদার করতে পারবেন, কীভাবে কাল্টিভেশন করতে হবে, কীভাবে মাড মিক্সচার করতে হয়, কিভাবে ঘাস কাটতে হয়, কিভাবে ফুল গাছগুলো রেইজ করতে হয়, প্রবাসী আমাদের জীবনটা কিভাবে, তারপর আমরা কিভাবে এখানে সময় কাটাই, সামারটাকে কিভাবে এনজয় করি, সেটা আপনাকে শেয়ার করতে পারেন বিভিন্ন জনের সাথে। এইটি ইউটিউবের থেকে শিখে আপনারা দোকান থেকে জিনিস কিনে সবকিছু করতে পারেন। I'll thank the Sumon. So please subscribe Sumon's channel. Please subscribe Sumon's YouTube channels. So you will learn a lot of things and you will enjoy your gardening section. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালুকের বেশে, হয়তোবা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই করুণ সবুজ ডাঙ্গায়, হয়তো দেখিবে যে সুদর্শন এক উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে সিঁদুর ডালে।
রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গাবায় রাঙা মেঘ সাঁতরায় অন্ধকার আসিতেছে উড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ফিরে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ময়না ভাই এবং বাবু আপা তার বাগানে হাঁটছেন এবং খুনসুটি করছেন। এটা একটা চমৎকার একটা দৃশ্য, আমার কাছে খুব ভালো লাগছে। এমন দৃশ্য যেন প্রতিটা ঘরে ঘরেই থাকে। আমি চাই প্রতিটা বিকেল যেন আনন্দময় হয়, প্রতিটা বিকেল যেন কবিতাময় হয়। সো আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আবারও ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি হুসেন সুমন চলে আসবো আমার ইউটিউব চ্যানেল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।